1962 সালের 11 জুন আমেরিকার অ্যালকাট্রাজ জেলে এমন কিছু ঘটে যায় যেটা পুরো পৃথিবীর কাছে আজও একটি রহস্য। মেইনল্যান্ড সান ফ্রান্সিসকো থেকে 2 কিলোমিটার সমুদ্রের ভেতরে এই জেলটি অবস্থিত। 1934 সালে এই জেলটি বানানোর পর এখানকার টাইট সিকিউরিটি এবং রেল লোকেশনের কারণে এই জেলটিকে ইনএসকেপেবল জেল বলা হতো, অর্থাৎ এখান থেকে কেউ পালাতে পারবে না। কারণ যদি কোনো কয়েদি কোনোভাবে এই জেলের বাইরে চলেও আসে, তারপরও তার জন্য অপেক্ষা করছে ভয়ানক উত্তাল সমুদ্র এবং প্রচণ্ড ঠান্ডা জল, যেটা পার করে মেইনল্যান্ড অব্দি পৌঁছানো একজন কয়েদির পক্ষে একদমই অসম্ভব। কিন্তু অ্যালকাট্রাজ জেলের এই ইনএসকেপেবল টাইটেলটা 1962 সাল অব্দি ঠিক ছিল, কারণ এই বছর এই জেল থেকে একজন নয় বরং তিনজন কয়েদি একসাথে পালিয়ে যায়। এবং এই ঘটনায় আমেরিকার FBI এবং প্রত্যেকটা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কারণ এমন একটা জেল যেখানে কোনো কয়েদিকে খোলা ছেড়ে দিলেও সে পালাতে পারবে না, সেখানে তিনজন কয়েদি একসাথে কি করে পালিয়ে গেল, কি করে এবার তারা মেইনল্যান্ড অব্দি পৌঁছালো, এবং সবথেকে বড় প্রশ্ন, পালানোর পর তারা কি আদৌ বেঁচে ছিল? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমরা এই ভিডিওতে জানবো, তাই সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। যে তিনজন কয়েদি এই জেল থেকে পালিয়েছিল তাদের মধ্যে ছিল ফ্র্যাঙ্ক মরিস, ক্লিয়ারেন্স অ্যাংলেন এবং জন অ্যাংলেন। এদের মধ্যে ক্লিয়ারেন্স অ্যাংলেন এবং জন অ্যাংলেন দুই ভাই ছিল। একটা ব্যাংক রবারির কেসে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এদের সাথে আরও একজন কয়েদি ছিল এবং তার নাম হচ্ছে অ্যালেন ওয়েস্ট। মূলত এই অ্যালেন ওয়েস্টই ছিল এই সম্পূর্ণ পরিকল্পনার মাস্টারমাইন্ড। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যালেন ওয়েস্ট এই জেল থেকে পালাতে পারেনি, তাই পরবর্তীতে সে নিজেই পুরো ঘটনাটা পুলিশের কাছে তুলে ধরে। অ্যালেন ওয়েস্টের আগেও বেশ কয়েকবার অন্যান্য জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, তাই তাকে ম্যাক্সিমাম সিকিউরিটি দেওয়ার জন্য ফাইনালি তাকে অ্যালকাট্রাজ জেলে রাখা হয়েছিল। অ্যালেন ওয়েস্টের জেলে বেশ কয়েক বছর ধরেই ছিল, তাই সে জেলের প্রত্যেকটা কম্পাউন্ডের ব্যাপারে খুব ভালোভাবেই জানত। অ্যালেন ওয়েস্ট এই জেলের ব্লক B-তে একটা লুপহোল খুঁজে পেয়েছিল, যেখান থেকে তাদের পালানো অনেকটা সহজ ছিল। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, এই চারজন শুধুমাত্র লাঞ্চ ব্রেকের সময় দেখা করতে পারত। তাদের সেলগুলো ছিল আলাদা আলাদা। এজন্য তারা জেলারের সাথে কথা বলে অনেক চেষ্টা করতে থাকে যে তাদের সেলগুলো যেন ব্লক B-তে শিফট করে দেওয়া হয়। এবং ফাইনালি জেলার তাদেরকে ব্লক B-তে শিফট করে দেয় এবং তাদের চারজনকেই পাশাপাশি সেলে রাখা হয়। ব্লক B-তে শিফট হওয়ার পর তাদের প্রথম টার্গেট তো এখানে পূরণ হয়ে যায়, এবং এরপর থেকেই শুরু হয় তাদের মাস্টারমাইন্ড পরিকল্পনা। বলে রাখা ভালো যে এই চারজন কয়েদি কোনো না কোনো দিক থেকে অনেক বেশি পারদর্শী ছিল। যেমন ফ্র্যাঙ্ক মরিস, তার IQ লেভেল ছিল 133, যেটা একজন সাধারণ মানুষের থেকে অনেক বেশি। এরপর অ্যাংলেন ব্রাদার্স ছিল অনেক বেশি হাই স্কিল্ড সুইমার, তারা অনেক ঠান্ডা জলেও খুব সহজেই সাঁতার কাটতে পারত। এবং ফাইনালি অ্যালেন ওয়েস্ট আগে মেকানিক্যাল কাজ করত, তাই সে এইসব দিক থেকে অনেক বেশি পারদর্শী ছিল। তো অ্যালেন ওয়েস্ট আগে থেকেই লক্ষ্য করেছিল যে B ব্লকের প্রত্যেকটা সেলের নিচে একটা 6 ইঞ্চির এয়ার ভেন্টিলেশন উইন্ডো রয়েছে, এবং তারা ডিসাইড করে যে জেল থেকে পালানোর জন্য তারা এই ভেন্টিলেশন উইন্ডোটাই ব্যবহার করবে। কিন্তু এই ভেন্টিলেশন উইন্ডোটা এতটাই ছোট ছিল যে একজন সাধারণ মানুষের পক্ষে এটার মধ্য দিয়ে যাতায়াত করা সম্ভব ছিল না, তাই তারা এই উইন্ডোকে একটু একটু করে বড় করতে থাকে। আর এই কাজের জন্য তারা রান্নাঘর থেকে চামচ নিয়ে এসেছিল, কিন্তু এই চামচ দিয়ে তাদের এই কাজ করতে অনেকটা সময় লেগে যেত। তখন ফ্র্যাঙ্ক মরিস জেলের ভ্যাকুয়াম ক্লিনারের মোটর দিয়ে একটা ড্রিল মেশিন বানিয়ে ফেলে, এবং তারা তাদের এই ড্রিল মেশিন জেলের মিউজিক্যাল আওয়ারে ব্যবহার করত, যাতে এই ড্রিল মেশিনের শব্দ অন্য কারো কান অব্দি না পৌঁছায়। আর যখন তারা ড্রিল করত তখন কেউ একজন সবসময় পাহারা দিত। ড্রিল করার পর তারা এখানে কাঠ এবং কাগজ দিয়ে একটা নকল দেয়াল বানিয়ে রাখত। কখনো কখনো তারা কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রেখে দিত, যাতে কারো কোনো সন্দেহ না হয়। আর ফাইনালি তারা এই দেয়ালটাকে কেটে এতটা বড় করে ফেলে যাতে একজন মানুষ সেখান দিয়ে সহজেই যাতায়াত করতে পারে। এই এয়ারভেন্টের পিছনে ছিল একটা অন্ধকার করিডোর, যেখানে বেশ কিছু পাইপলাইন ছিল, এবং এই পাইপলাইনগুলো সরাসরি ছাদের সাথে কানেক্টেড ছিল। তাদের পরিকল্পনা ছিল এই করিডোরের মাধ্যমে প্রথমে তারা ছাদে যাবে, এবং তারপর সেখান থেকে তারা সহজেই জেলের বাইরে যেতে পারবে। তো এখন জেলের বাইরে তো তারা সহজেই যেতে পারত, কিন্তু সবথেকে বড় সমস্যা এখনও থেকেই যায়। সেটা হচ্ছে এই বিশাল সমুদ্র তারা কি করে পার করবে। কারণ জেল থেকে বেরিয়ে যদি তারা খুব বেশি সময় আইল্যান্ডে থাকে, তাহলে পুলিশ যে কোনো সময় তাদের ধরে নিতে পারবে। আর এই সমস্যার সমাধানের জন্য তারা জেলের ছাদে নিজেদের ছোট্ট একটা ওয়ার্কশপ তৈরি করে। তাদের পরিকল্পনা ছিল জেল থেকে দেওয়া রেইনকোটগুলোর মাধ্যমে তারা একটা ইনফ্লেটেবল বোট তৈরি করবে, যেটার সাহায্যে তারা মেইনল্যান্ড অব্দি পৌঁছবে। আসলে জেলের প্রত্যেকটা কয়েদিকেই পার্সোনাল রেইনকোট দেওয়া হতো, তাই তারা যে কোনোভাবে বেশ কিছু রেইনকোট কালেক্ট করে, এবং এরপর স্টিম পাইপ থেকে পাওয়া হিট এবং সাবান থেকে পাওয়া লিকুইডের মাধ্যমে তারা এই রেইনকোটগুলোকে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে একটা বোট তৈরি করে ফেলে। এবার যেহেতু রেইনকোট ওয়াটারপ্রুফ হয়, তাই এর ভেতর বাতাস ভরলে তাদেরকে ভাসিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল। এছাড়া এই রেইনকোটগুলো দিয়ে তারা নিজেদের জন্য এক একটা লাইফ জ্যাকেটও বানিয়ে ফেলে, এবং পাতলা কাঠ এবং স্ক্রু দিয়ে তারা একটা প্যাডেলও বানিয়ে ফেলে।
রেইনকোট দিয়ে এই যে বোট বানানোর আইডিয়াটা এটা দিয়েছিল ফ্র্যাঙ্ক মরিস, এবং সে এই আইডিয়াটা পেয়েছিল পপুলার মেকানিক্স নামের একটি ম্যাগাজিনের আর্টিকেল থেকে। কিন্তু প্রতিদিন তাদের এই ছাদে এসে বোট বানানোটা একদমই সহজ ছিল না, কেননা অ্যালকাট্রাজ জেলের প্রত্যেকটা সেলে প্রতি 1 ঘন্টার অন্তর অন্তর গার্ড ভিজিট করতে আসতো। তাই যদি ওই টাইমে তারা ছাদে থাকতো তাহলে তারা যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারত। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য তারা জেল থেকে পাওয়া সাবান, টুথপেস্ট, টিস্যু পেপার এবং কংক্রিটের ধুলো দিয়ে তারা এক একটা ডামি মাথা তৈরি করে ফেলে। এটাকে আরও রিয়েলিস্টিক দেখানোর জন্য তারা এটাতে কালার করে দেয় এবং আসল চুল লাগিয়ে দেয়। এই চুল তারা সংগ্রহ করেছিল জেলের সেলুন থেকে। অন্যান্য প্রিজনারও যখন তাদের চুল কাটাতো তখন তারা এই চুলগুলো সংগ্রহ করত। আর রাত হলেই তারা বিছানায় বালিশ রেখে তার উপর বেডশিট রেখে দিত, আর ওপরের দিকে তারা এই মাথাগুলো রেখে দিত, যাতে বাইরে থেকে দেখে মনে হয় যে ভিতরে কেউ একজন ঘুমিয়ে আছে। এভাবেই প্রতি রাতে তারা ছাদে গিয়ে তাদের বোর্ড বানানোর কাজ করত, আর কাজ হয়ে গেলে তারা দেয়ালের ওই কাটা অংশ দিয়ে তাদের সেলে ফিরে আসতো। ভেতরে আসার পর তারা এই দেয়ালের কাটা অংশটাকে কিছুটা সিমেন্ট দিয়ে বন্ধ করে রাখত এবং তারপর নিজের নিজের বিছানায় ঘুমিয়ে পড়ত। এভাবেই বেশ কয়েক মাস চলতে থাকে এবং ফাইনালি চলে আসে সেই দিন 11 জুন 1962। এই দিনটাকে তারা পালানোর জন্য আগে থেকেই ঠিক করে রেখেছিল। প্ল্যান অনুযায়ী তারা রাতে খাবার খাওয়ার পর এয়ারভেন্টের এই পাতলা দেয়ালটাকে ভেঙে করিডোরে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যালেন ওয়েস্টের সেলে এয়ারভেন্টে লাগানো পাতলা সিমেন্টের প্রলেপটা অনেকটা শক্ত হয়ে যায়, যে কারণে সে ওটা ভেঙে বেরোতে পারে না। এদিকে বাকি 3 জন করিডোরে এসে অ্যালেনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন অ্যালেন সেখানে আসে না তখন তারা সেখান থেকে চলে যায়। তারা কিচেনের 50 ফিট পাইপ বেয়ে ছাদে উঠে তাদের সিক্রেট ওয়ার্কশপে চলে আসে এবং সেখান থেকে তারা তাদের বোট এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করার পর গার্ডের নজর এড়িয়ে 25 ফিট দেয়াল বেয়ে তারা আইল্যান্ডের উত্তর দিকে চলে যায়, যেখানে গার্ডদের নজর খুব একটা সহজে পড়তো না। এরপর তারা তাদের বোটটাকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ফোলায় এবং ফাইনালি তারা আইল্যান্ড থেকে পালিয়ে যায়। এদিকে অ্যালেন ওয়েস্ট ততক্ষণে তার এয়ারভেন্টের দেয়াল ভেঙে ছাদে পৌঁছায়, কিন্তু ছাদে পৌঁছানোর পর সে কাউকেই দেখতে পায় না। সে বুঝতে পারে যে তার বন্ধুরা অনেক আগেই এখান থেকে চলে গেছে, তাই সে মন খারাপ করে আবার তার সেলে ফিরে আসে। এর পরদিন সকালে যখন এই 3 জন কয়েদিকে তাদের সেলে খুঁজে পাওয়া যায় না তখন চারিদিকে হইচই পড়ে যায়। আর এফবিআই যখন অ্যালেন ওয়েস্টকে এইসবের জন্য জিজ্ঞাসাবাদ করে তখন সে নিজে থেকেই তাদের প্ল্যানের পুরোটা বলে দেয়। সে জানায় যে তাদের পরিকল্পনা ছিল অ্যালকাট্রাজ জেল থেকে সর্বপ্রথম তারা নিকটবর্তী আইল্যান্ড অ্যাঞ্জেল আইল্যান্ডে যাবে এবং সেখান থেকে তারা মেইনল্যান্ড অবধি যাবে। আর মেইনল্যান্ড থেকে তারা কিছু জামা কাপড় এবং একটা গাড়ি চুরি করে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাবে। তাই অ্যালকাট্রাজের আশেপাশের প্রত্যেকটা মেইনল্যান্ডে ইনভেস্টিগেশন করা হয়, কিন্তু কোথাও কোনো চুরি অথবা ডাকাতির খবর পাওয়া যায়নি। অ্যালেন ওয়েস্টের কথা অনুযায়ী তারা অ্যাঞ্জেল আইল্যান্ডের আশেপাশেও তদন্ত চালায় এবং সেখান থেকে তারা কয়েদিদের কিছু জিনিসপত্র খুঁজে পায়, যেমন অ্যাংল্যান ব্রাদার্সের কিছু ফ্যামিলি ফটো এবং কয়েকটা চিঠি পাওয়া যায়। এর থেকে একটা জিনিস তো প্রমাণিত হয় যে অ্যালেন ওয়েস্ট সত্যি কথা বলছিল। এছাড়া আশেপাশে তদন্ত চালিয়ে ওই 3 জনের বোট এবং লাইফ জ্যাকেটের কিছু টুকরো পাওয়া যায়। এরপর তারা ওই এলাকায় একটা ডিপ সার্চ অপারেশন চালায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা ওই 3 জনের কোনো নাম ও নিশানও পায়নি। সাধারণত একটা মানুষ যদি সমুদ্রে মারা যায় তাহলে তার ডেড বডি 3 থেকে 4 দিন পর সমুদ্রে ভেসে ওঠে অথবা কোনো দ্বীপে এসে পৌঁছায়। সেখানে এই 3 জনের কারোরই বডি কোথাও পাওয়া যায়নি। এফবিআই অ্যাংল্যান ব্রাদার্সের ফ্যামিলির ওপরেও যথেষ্ট নজরদারি রেখেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তারা তাদের ফ্যামিলির সাথেও কোনো যোগাযোগ রাখেনি। এমনকি আশেপাশের বেশ কয়েকটা সিটিতে তাদের 3 জনের ছবিটা নিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা সিটিতে সার্চ অপারেশন চালানো হয়, কিন্তু এত কিছুর পরও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। এইভাবে বেশ কিছুদিন ইনভেস্টিগেশন চালানোর পর এফবিআই ওই রকম একটা টেম্পোরারি বোট তৈরি করে। তারপর তারা সমুদ্রের মধ্যে এত ঢেউয়ের মাঝে ওই বোট দিয়ে মেইনল্যান্ড অব্দি যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় যে ওই খারাপ ওয়েদার কাটিয়ে মেইনল্যান্ড অব্দি যাওয়া এক প্রকার অসম্ভব এবং শেষ পর্যন্ত তারা এই কনক্লুশনে আসে যে ওই 3 জন ওই দিন রাতে সমুদ্রে ডুবে মারা গেছে। কিন্তু এরপরই এই কেসটা পুলিশ কেস থেকে সরে একটা মিস্ট্রি কেসে পরিণত হয়, কারণ অ্যাংল্যান ফ্যামিলি দাবি করে যে ওরা জেল থেকে পালানোর পর থেকে তাদের বাড়ির মেল বক্সে জো এবং জেরি নামের 2 জন লোক ক্রিসমাস কার্ড পাঠাতো। এমনকি তারা তাদের মায়ের জন্য মাদার্স ডেতেও কার্ড পাঠাতো এবং এই কার্ডে লেখা থাকতো টু মাই মাদার্স ফ্রম জন। আর এই কার্ড আসা ততদিন অবধি চলেছিল যতদিন তাদের মা বেঁচে ছিল। পরবর্তীতে ইনভেস্টিগেশন করে দেখা হয় যে এই কার্ডে থাকা হ্যান্ডরাইটিং এর সাথে অ্যাংল্যান ব্রাদার্সের হ্যান্ডরাইটিং এর হুবহু মিল আছে। তবে কোনো রকম পোস্ট কার্ড এই চিঠিগুলোতে থাকতো না, এর ফলে চিঠিগুলো কোথা থেকে পাঠানো হয়েছে সেটা বোঝা সম্ভব ছিল না। এমনকি তারা এটাও জানায় যে তাদের মায়ের ফিউনারেলে লম্বা এবং অতিরিক্ত মেকআপ করা 2 জন মহিলা এসেছিল। তারা ওই অনুষ্ঠানের এক সাইডে দাঁড়িয়ে কিছুক্ষণ কাঁদার পর কোথাও চলে যায়, আর ওই 2 জন মহিলাকে তারা তাদের বাবার ফিউনারেলেও পুনরায় দেখতে পেয়েছিল। শুধুমাত্র তাই নয়, অ্যাংল্যান ব্রাদার্সের বড় ভাই
রবার্ট মারা যাওয়ার আগে তার বাকি ফ্যামিলি সদস্যদের এটাও জানায় যে 1962 সাল থেকেই অ্যাংলেন ব্রাদার্স তার সাথে যোগাযোগ রেখেছিল। এমনকি তাদের এক ফ্যামিলি ফ্রেন্ড ব্রিজি, সেও জানায় যে 1975 সালে সে অ্যাংলেন ব্রাদার্সের সাথে দেখা করেছিল এবং এর প্রমাণস্বরূপ সে তাদের একটা ছবিও দেখায় যেখানে জন এবং ক্লিয়ারেন্স অ্যাংলেন একসাথে দাঁড়িয়েছিল। এভাবেই বেশ কিছু লোকের কাছেই তাদের বেঁচে থাকার প্রমাণ পাওয়া যায়, কিন্তু এত কিছু সত্ত্বেও তারা কখনোই পুলিশের কাছে ধরা পড়েনি। আর এই ঘটনার সর্বশেষ যে টুইস্টটা আসে সেটা প্রায় 60 বছর পর 2018 সালে হয়েছিল, যেখানে সান ফ্রান্সিসকোর পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটা চিঠি আসে এবং এই চিঠিতে দাবি করা হয় যে এই চিঠিটা লিখেছে সেই হলো জন অ্যাংলেন, যে 1962 সালে তার ভাই ক্লিয়ারেন্স অ্যাংলেন এবং ফ্রাঙ্ক মরিসের সাথে অ্যালকাট্রাস জেল থেকে পালিয়ে গেছিল। সে চিঠিতে আরও জানায় যে ফ্রাঙ্ক মরিস 2018 সালে এবং তার ভাই ক্লিয়ারেন্স অ্যাংলেন 2011 সালে মারা গিয়েছিল এবং তাকে অন্য একটা নামে আলেকজান্ড্রিয়াতে সমাধি দেওয়া হয়েছিল। এবং সে চিঠিটা এতদিন পর এই কারণে লিখছে কারণ সে ক্যান্সারে আক্রান্ত। যদি সরকার প্রতিশ্রুতি দেয় যে সরকার তার চিকিৎসার সব খরচ বহন করবে, তাহলে সে নিজে সারেন্ডার করবে এবং সেই দিনের সব ঘটনা পুলিশকে খুলে বলবে। কিন্তু এফবিআই পরবর্তীতে জানায় যে এটা একটা ফেক চিঠি ছিল। তাই 1962 পর থেকেই এই কেসটা এখনো অবধি আনসলভড রয়েছে। এবার আপনার কি মনে হয়, সেদিনকে এই 3 জন কয়েদি জেল থেকে পালাতে পেরেছিল নাকি তারা সমুদ্রের কোথাও হারিয়ে গিয়েছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আর এমনই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আইএসএন টিভিকে। থ্যাংকস ফর ওয়াচিং।